Hello students, you are welcome to my channel Aroma Chemistry. Now I discuss periodicity in properties of the elements such as atomic radius and its classification, ionic radius, metallic and non-metallic character, oxidizing and reducing properties, and atomic volume. Periodicity in properties of the elements মৌলসমূহের পর্যায়বৃত্তি ধর্ম মৌলসমূহের পর্যায়বৃত্তি ধর্ম অর্থাৎ পর্যায় সারণীতে মৌলগুলোকে তাদের ক্রমবর্ধমান পরমাণু ক্রমাঙ্ক অনুসারে সাজালে মৌলগুলির ভৌত এবং রাসায়নিক ধর্ম পরিবর্তিত হয় এবং পরমাণু ক্রমাঙ্কের নির্দিষ্ট ব্যবধানে তাদের ভৌত রাসায়নিক ধর্মাবলীর পুনরাবৃত্তি ঘটে। এই ধর্মকে বলা হয় পর্যায়বৃত্তি ধর্ম অর্থাৎ পিরিওডিসিটি ইন প্রপার্টিজ। তো কতগুলো পর্যায়বৃত্তি ধর্ম হলো, প্রথমেই শুরু করব পরমাণুর আকার। পরমাণুর আকার বা ব্যাসার্ধ বা পরমাণুর ব্যাসার্ধ অর্থাৎ অ্যাটমিক রেডিয়াস। অ্যাটমিক রেডিয়াস পরমাণুর নিউক্লিয়াস থেকে পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস থেকে বহিস্থ কক্ষের ইলেকট্রনের দূরত্বকে, এটা যদি একটা পরমাণুর বহিস্থ কক্ষ হয়, এই বহিস্থ কক্ষের ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যে দূরত্বকে পরমাণুর ব্যাসার্ধ বলে। একে R দ্বারা প্রকাশ করা হয়। এটাই হচ্ছে R মানে পরমাণুর ব্যাসার্ধ। অর্থাৎ পরমাণুর ব্যাসার্ধ বৃদ্ধি পেলে পরমাণুর আকার বাড়ে এবং ব্যাসার্ধ হ্রাস পেলে পরমাণুর আকার কমে। তো পরমাণুর নিউক্লিয়াস থেকে বহিস্থ কক্ষের ইলেকট্রনের যে দূরত্ব তাকে বলা হচ্ছে পরমাণুর ব্যাসার্ধ। তো এই পরমাণুর ব্যাসার্ধকে তিনটি ভাগে ভাগ করা হয় শ্রেণী বিভাগ। এক, সমযোজী ব্যাসার্ধ। সমযোজী ব্যাসার্ধ কোভ্যালেন্ট রেডিয়াস। দুই, ধাতব ব্যাসার্ধ ক্রিস্টাল রেডিয়াস। and van der Waals ব্যাসার্ধ। van der Waals ব্যাসার্ধ van der Waals রেডিয়াস। পরমাণুর ব্যাসার্ধকে এই তিনটি ভাগে ভাগ করা হয়: সমযোজী ব্যাসার্ধ, ধাতব ব্যাসার্ধ এবং ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। সমযোজী ব্যাসার্ধ বলতে একই মৌলের অর্থাৎ হোমোনিউক্লিয়ার মলিকুলগুলোর ক্ষেত্রে একই মৌলের দুটো পরমাণুর আন্তঃনিউক্লিয় দূরত্বের অর্ধেক অর্থাৎ ইন্টার নিউক্লিয়ার ডিসটেন্স বাই 2। হোমোনিউক্লিয়ার অণুগুলোর ক্ষেত্রে নাম্বার 1 এই যে সমযোজী ব্যাসার্ধ। সমযোজী ব্যাসার্ধ যে হোমোনিউক্লিয়ার দ্বিপরমাণু অণুগুলোর ক্ষেত্রে
একটি হোমোনিউক্লিয়ার অণু যা এরকম দুটি পরমাণু নিয়ে গঠিত। এদের আন্তঃনিউক্লিয় দূরত্ব অর্থাৎ এবি, এটাকেই বলা হচ্ছে আন্তঃনিউক্লিয় দূরত্ব, মানে ইন্টারনিউক্লিয়ার ডিসটেন্স বাই 2, অর্থাৎ এই সমযোজী ব্যাসার্ধ ইকুয়াল টু এবি বাই, এবি হচ্ছে আন্তঃনিউক্লিয় দূরত্ব, আন্তঃনিউক্লিয় দূরত্ব। এখন হোমোনিউক্লিয়ার ডাইঅ্যাটমিক মলিকুলগুলোর ক্ষেত্রে, যেমন ধরো হাইড্রোজেনের ক্ষেত্রে সমযোজী ব্যাসার্ধ ইকুয়াল টু এবি বাই 2, কিন্তু অণুটি যদি দুটি ভিন্ন ভিন্ন পরমাণু নিয়ে গঠিত হয় তাহলে সেক্ষেত্রে সমযোজী ব্যাসার্ধ হবে দুটো পরমাণুর ব্যাসার্ধের যোগফল। যেমন H2 এর ক্ষেত্রে, উদাহরণস্বরূপ হাইড্রোজেনের ক্ষেত্রে সমযোজী ব্যাসার্ধ আর কোভ্যালেন্ট ইকুয়াল টু এবি বাই 2, কিন্তু যদি হেটারোনিউক্লিয়ার অ্যাটম হয় যেমন HCl এর ক্ষেত্রে এদের সমযোজী ব্যাসার্ধ আর কোভ্যালেন্ট ইকুয়াল টু RH প্লাস RC, অর্থাৎ যদি এগুলো সমযোজী ব্যাসার্ধ নির্ণয় করতে দেয় তাহলে এক্ষেত্রে হোমোনিউক্লিয়ার ডাইঅ্যাটমিক মলিকুলের ক্ষেত্রে এবির মান বলা থাকবে, আর যদি হেটারোনিউক্লিয়ার ডাইঅ্যাটমিক মলিকুল হয় তাহলে এদের ক্ষেত্রে এই ভিন্ন ভিন্ন পরমাণুগুলোর ব্যাসার্ধ বলা থাকবে। এগুলো মনে রাখার কোনো প্রয়োজন নেই। নাম্বার 2, ক্রিস্টাল রেডিয়াস অর্থাৎ যে ধাতব ব্যাসার্ধ, ধাতব ব্যাসার্ধ। নাম্বার 2, ধাতব ব্যাসার্ধ। ধাতব ব্যাসার্ধের ক্ষেত্রেও মানটা একইভাবে আমরা নির্ণয় করব, যে কোনো ধাতুর কেলাসে পাশাপাশি অবস্থিত দুটি ধাতব পরমাণুর নিউক্লিয়াসের দূরত্বের অর্ধেক, অর্থাৎ আন্তঃনিউক্লিয় দূরত্ব বাই 2। তবে এক্ষেত্রে দুটি ধাতব পরমাণুর, কোনো ধাতুর কেলাসে পাশাপাশি অবস্থিত দুটি ধাতুর পরমাণু আন্তঃনিউক্লিয় দূরত্ব বাই 2, এটা হচ্ছে ধাতব ব্যাসার্ধ। তাহলে এক্ষেত্রেও আমরা এইভাবে পেয়ে যাব, যেমন সোডিয়ামের ব্যাসার্ধ আর Na ইকুয়াল টু হবে, ঠিক একইভাবে মান তো বলছি মনে রাখার দরকার নেই, আন্তঃনিউক্লিয় দূরত্ব বাই 2, মানে এবি বাই 2। এবি হচ্ছে ধাতুর কেলাসে দুটি পাশাপাশি অবস্থিত ধাতুর পরমাণুর আন্তঃনিউক্লিয় দূরত্ব হচ্ছে এবি। নাম্বার 3, ভ্যান ডার ওয়ালস রেডিয়াস। নাম্বার 3, ভ্যান ডার ওয়ালস রেডিয়াস, ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ গণনার ক্ষেত্রে আমরা কোনো মৌলের কঠিন অবস্থায় সবচেয়ে কাছাকাছি দূরত্বে অবস্থিত দুটি অণুর মধ্যে সবচেয়ে নিকটতম দুটি পরমাণুর আন্তঃনিউক্লিয় দূরত্বের অর্ধেককে ওর ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ বলা হয়। যে কোনো মৌলের কঠিন অবস্থায় সবথেকে কাছাকাছি দূরত্বে অবস্থিত দুটি অণুর মধ্যে যে দুটি পরমাণু সবথেকে কাছাকাছি স্থানে অবস্থিত তাদের আন্তঃনিউক্লিয় দূরত্বের অর্ধেককে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ বলা। এই যে 3 রকমের ব্যাসার্ধ বললাম, তাহলে এই 3 রকম ব্যাসার্ধের ক্ষেত্রে কমটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধকে আমরা যদি জেড দিয়ে প্রকাশ করি, জেড, ধাতব ব্যাসার্ধকে যদি y দিয়ে প্রকাশ করি y, এবং সমযোজী ব্যাসার্ধ 1 নম্বর সমযোজী ব্যাসার্ধকে যদি x দিয়ে প্রকাশ করি, সমযোজী ব্যাসার্ধ ধরি x,
তাহলে এদের ক্রম হলো z গ্রেটার দেন y গ্রেটার দেন x, অর্থাৎ ভ্যান ডার ওয়ালস রেডির মান সবথেকে বেশি, তারপর হচ্ছে ক্রিস্টাল রেডি অর্থাৎ ধাতব ব্যাসার্ধ, এবং x কোভ্যালেন্ট রেডি। তো সমযোজী ব্যাসার্ধের মান কম হওয়ার কারণ হচ্ছে যে যেহেতু একটি সমযোজী বন্ধন দুটি অ্যাটমিক অরবিটালের অভিলেপনের ফলে গঠিত হয়, তাই এক্ষেত্রে সাইজটা ছোট হয়, অর্থাৎ ব্যাসার্ধের মানটাও কম হয়। তাহলে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ গ্রেটার দেন ধাতব ব্যাসার্ধ গ্রেটার দেন সমযোজী ব্যাসার্ধ। তো আমরা দেখব প্রত্যেকটি পর্যায়ের শেষে যে নিষ্ক্রিয় মৌলগুলো আছে, এই নিষ্ক্রিয় মৌলগুলোর ক্ষেত্রে সমযোজী ব্যাসার্ধ গণনা করা সম্ভব হয় না, তাই এদের ক্ষেত্রে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ পরিমাপ করা হয়। সেই জন্য যে কোনো পর্যায়ে নিষ্ক্রিয় মৌলগুলোর ক্ষেত্রে আমরা দেখব ব্যাসার্ধের মান সবথেকে বেশি। তাহলে সমযোজী যে ব্যাসার্ধের শ্রেণীবিভাগ হলো। এখন আমরা আসবো এর পর্যায়ভিত্তিক ধর্ম। এই যে পরমাণুর ব্যাসার্ধ কি বললাম, রিপিট করছি যে কোন পরমাণুর নিউক্লিয়াস থেকে বহিষ্ঠ কক্ষের ইলেকট্রনের দূরত্বকে পরমাণুর ব্যাসার্ধ বলা হয়। পরমাণুর ব্যাসার্ধকে আমরা r দিয়ে প্রকাশ করব। r পরমাণুর ব্যাসার্ধ, r ইকুয়াল টু ধরি পরমাণুর ব্যাসার্ধ। এখন পর্যায় বরাবর আমরা যদি অগ্রসর হই, পর্যায় সারণীতে এই অনুভূমিক সারিগুলোকে বলা হচ্ছে পর্যায় এবং উল্লম্ব সারিগুলোকে বলা হচ্ছে শ্রেণী। এদিকে পর্যায় আর উপর থেকে নিচের দিকে অগ্রসর হলে, অর্থাৎ অনুভূমিক সারিগুলোকে, এই উল্লম্ব সারিগুলোকে বলা হচ্ছে শ্রেণী। তো পরমাণুর ব্যাসার্ধ সাধারণভাবে পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে অগ্রসর হলে হ্রাস পায়, মানে অন মুভিং অ্যালং দ্য পিরিয়ড, অর্থাৎ when we move from left to right along the horizontal roads, পরমাণুর ব্যাসার্ধ ক্রমশ হ্রাস পায় এবং শ্রেণীর উপর থেকে নিচের দিকে অগ্রসর হলে on moving along the groove, that means when we move from top to bottom, পরমাণুর ব্যাসার্ধ ক্রমশ বৃদ্ধি। তাই এই পরমাণুর ব্যাসার্ধ এটি একটি পর্যায়ভিত্তিক ধর্ম। এখন এগুলো সাধারণত প্রতিনিধি মৌলগুলোর ক্ষেত্রে, অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের ক্ষেত্রে আলোচনা করা হয়। দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের মৌলগুলোর ক্ষেত্রে যেমন লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন এবং নিয়ন। তৃতীয় পর্যায়ের মৌলগুলি হলো সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন এবং আর্গন। তো পর্যায় বরাবর যদি আমরা অগ্রসর হই তাহলে দেখব যে ব্যাসার্ধ ক্রমশ হ্রাস পায়, কিন্তু নিয়নে গিয়ে ব্যাসার্ধটা বৃদ্ধি পায়, নিষ্ক্রিয় মৌলে গিয়ে ব্যাসার্ধটা বৃদ্ধি পায়। এখানেও তাই সোডিয়াম থেকে ক্লোরিন পর্যন্ত ব্যাসার্ধ ক্রমশ হ্রাস পায়, কিন্তু এই আর্গনে গিয়ে ব্যাসার্ধ বৃদ্ধি পায়। কেননা নিষ্ক্রিয় মৌলগুলোর ক্ষেত্রে আমরা দেখছি যে নিষ্ক্রিয় মৌলগুলোর ক্ষেত্রে এই যে ব্যাসার্ধ, এগুলো হচ্ছে ব্যাসার্ধের ক্রম। এদের ক্ষেত্রে ব্যাসার্ধ বাড়ার কারণ হচ্ছে যে নিয়ন আর্গন এদের ক্ষেত্রে আমরা ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ পরিমাপ করি। ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ পরিমাপ করা, সমযোজী ব্যাসার্ধ গণনা করা যায় না। বাকিদের ক্ষেত্রে এই মৌলগুলোর ক্ষেত্রে আমরা পরিমাপ করছি সমযোজী ব্যাসার্ধ।
এখন আসবো যে কেন পর্যায় বরাবর ব্যাসার্ধ হ্রাস পায় এবং শ্রেণী বরাবর ব্যাসার্ধ কেন বৃদ্ধি পায়। শ্রেণী বরাবর দু একটা শ্রেণী আমাদের আলোচনা করতে হবে। এবং শ্রেণীর ক্ষেত্রেও আমরা কিন্তু সব সময় ওই এস এবং পি ব্লক সময়ের মৌলগুলোর ক্ষেত্রে শ্রেণীগুলো আলোচনা করব। যেমন এস ব্লকের ক্ষেত্রে 1A 2A 1A 2A 1A বা ইউপিকে 1 2A বা ইউপিকে 2 লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম ফ্রান্সিয়াম এদের ক্ষেত্রে আমরা দেখব ব্যাসার্ধ ক্রমশ বৃদ্ধি পায়, মানে আর এর মান বৃদ্ধি। অন্যান্য শ্রেণীগুলোর ক্ষেত্রেও একই ব্যাখ্যা হবে। তাহলে এখন এই ব্যাখ্যাতে চলে আসছি কেন পর্যায় বরাবর ব্যাসার্ধ বাড়ে এবং শ্রেণী বরাবর ব্যাসার্ধ, এই পর্যায় বরাবর ব্যাসার্ধ কমে এবং শ্রেণী বরাবর ব্যাসার্ধ বাড়ে। পর্যায় বরাবর এই যে দ্বিতীয় পর্যায়ে আমরা দেখছিলাম লিথিয়াম থেকে ফ্লোরিন পর্যন্ত অগ্রসর হলে পরমাণু ক্রমাঙ্ক এক একক করে বাড়ে। তাহলে লিথিয়াম থেকে ফ্লোরিন পর্যন্ত পরমাণু ক্রমাঙ্ক অ্যাটমিক নাম্বার পরমাণু ক্রমাঙ্ক এক একক করে বৃদ্ধি পায়। এর অর্থ কি? পরমাণু ক্রমাঙ্ক এক একক বৃদ্ধি পাওয়ার অর্থ নিউক্লিয়ার চার্জ বৃদ্ধি পায়। নিউক্লিয়ার চার্জ বৃদ্ধি এবং দেখা যায় এদের মুখ্য স্তর সংখ্যা তো একই। এই যে দ্বিতীয় পর্যায়ের মৌল মানে মুখ্য স্তর সংখ্যা একই এবং একই মুখ্য স্তরে ইলেকট্রন সংখ্যাও একটি একটি করে বৃদ্ধি পায়। নিউক্লিয়ার চার্জ বৃদ্ধি পায় এবং একই মুখ্য স্তরে ইলেকট্রন সংখ্যাও বৃদ্ধি পায়। একই মুখ্য স্তরে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি। ফলস্বরূপ এই যে নিউক্লিয়াস এবং বহিস্থ ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বল বৃদ্ধি পায়। তাই ব্যাসার্ধ ক্রমশ হ্রাস পায়। এই জন্য লিথিয়াম থেকে ফ্লোরিন পর্যন্ত ব্যাসার্ধ আর ক্রমশ হ্রাস পায়। কিন্তু আমরা নিয়নে গিয়ে দেখছি নিয়নের ক্ষেত্রে যেহেতু সমযোজী ব্যাসার্ধ গণনা করা যায় না, এক্ষেত্রে ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধ গণনা করা হয়। ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধের মান যেহেতু বেশি, তাই এক্ষেত্রে ক্লোরিন থেকে নিয়নে গিয়ে ব্যাসার্ধটা বেড়ে যাচ্ছে। তাছাড়া আরেকটা কারণ হচ্ছে নিষ্ক্রিয় মৌলগুলোর ক্ষেত্রে ইলেকট্রন যেহেতু মানে বহিস্থ কক্ষের ইলেকট্রনগুলো যেহেতু সর্বদা যুগ্ম অবস্থায় থাকে এবং একই কক্ষকের মধ্যে যুগ্ম ইলেকট্রনগুলোর মধ্যে সামান্য বিকর্ষণ বল কাজ করায় কক্ষকের কিছুটা বিস্তৃতি ঘটে। এই জন্য নিষ্ক্রিয় মৌলগুলোর ব্যাসার্ধ বৃদ্ধি পায়। এখন শ্রেণী বরাবর অগ্রসর হলে একই কারণে তৃতীয় পর্যায়ের ক্ষেত্রে শ্রেণী বরাবর যদি আমরা অগ্রসর হই তাহলে দেখব শ্রেণী বরাবর অগ্রসর হলে আমরা দেখব যেমন লিথিয়াম টু 1A শ্রেণীর মৌলগুলোর ক্ষেত্রে লিথিয়াম টু ফ্রান্সিয়াম এদের ক্ষেত্রে এক আমরা দেখতে পাচ্ছি কক্ষ সংখ্যা বৃদ্ধি পায়। কক্ষ সংখ্যা অর্থাৎ নাম্বার অফ সেল কক্ষ সংখ্যার বৃদ্ধি ঘটে। কক্ষ সংখ্যা বৃদ্ধি পায় এর অর্থটা কি না আবরণী প্রভাব অর্থাৎ স্ক্রিনিং ইফেক্ট এর মানও ক্রমশ বৃদ্ধি। তাহলে কক্ষ সংখ্যা বাড়ে
এর অর্থ হচ্ছে নিউক্লিয়াস থেকে বহিস্থ ইলেকট্রনের দূরত্ব বৃদ্ধি পায়। আবরণী প্রভাব বৃদ্ধির অর্থ হচ্ছে বহিস্থ ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বল হ্রাস পায়। এই দুটো কারণের জন্য শ্রেণী বরাবর অগ্রসর হলে আর ক্রমশ বৃদ্ধি। তাহলে পরমাণুর ব্যাসার্ধ আমাদের হলো পরমাণুর ব্যাসার্ধ। এক্ষেত্রে তাহলে আবরণী প্রভাবটা একটু পড়ে নিতে হবে। আবরণী প্রভাব আগে বলেছি আমরা, আবরণী প্রভাব তো আরেকবার বলে দিচ্ছি। আবরণী প্রভাবটা কি না, আবরণী প্রভাব হচ্ছে যে বহিস্থ কক্ষের ইলেকট্রনের প্রতি ভেতরের ইলেকট্রন পূর্ণ যে কক্ষগুলো রয়েছে সেগুলো কি করে না নিউক্লিয়ার চার্জকে প্রশমিত করে। অর্থাৎ ভেতরের ইলেকট্রন পূর্ণ কক্ষগুলি দ্বারা নিউক্লিয়ার চার্জকে প্রশমিত করার ক্ষমতা হলো আবরণী প্রভাব বা আবরণী ক্ষমতা। এই আবরণী প্রভাবের মান যত বেশি হবে তাহলে নিউক্লিয় চার্জের মানটা তত বেশি মাত্রায় প্রশমিত হচ্ছে, ফলস্বরূপ বহিস্থ ইলেকট্রনের প্রতি আকর্ষণ বল কমে যায়। তাই আবরণী প্রভাব বৃদ্ধি পাওয়ার অর্থই হলো ব্যাসার্ধ বৃদ্ধি। এখন আমরা আসছি আয়নীয় ব্যাসার্ধ। আয়ন বলতে কি বোঝায় না, আয়ন বলতে ক্যাটায়ন এবং অ্যানায়ন উভয়কেই বোঝায়, যা পরমাণুর ইলেকট্রন গ্রহণ অথবা বর্জনের ফলে সৃষ্টি। নাম্বার 2 আয়নীয় ব্যাসার্ধ। আয়নিক রেডি, আয়নীয় ব্যাসার্ধ, আয়নিক রেডি। আয়নিক রেডি রেডিয়াস। ধরা যাক এটি একটি পরমাণু, কেন্দ্রে আছে নিউক্লিয়াস। তাহলে পরমাণু থেকে যদি এক সংখ্যক ইলেকট্রন বেরিয়ে যায় -x, পরমাণুর চিহ্ন যদি ধরা যাক a হয়, তাহলে a⁴x+, অর্থাৎ উৎপন্ন হবে ক্যাটায়ন। এবং পরমাণু যদি y সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে তাহলে চিহ্ন কি হবে a⁴, অর্থাৎ উৎপন্ন হবে অ্যানায়ন। এই ক্যাটায়ন এবং অ্যানায়নকে একত্রে আমরা বলি আয়ন। ক্যাটায়ন এবং অ্যানায়নকে একত্রে বলা হচ্ছে আয়ন। তাহলে আয়নীয় ব্যাসার্ধ মানে আয়নের ব্যাসার্ধকে বোঝায়, অর্থাৎ ক্যাটায়নের ব্যাসার্ধ এবং অ্যানায়নের ব্যাসার্ধকে বোঝায়। তো ক্যাটায়নের ব্যাসার্ধ পরমাণু অপেক্ষা সবসময় কম। ক্যাটায়নের ব্যাসার্ধকে সংক্ষেপে আমরা RC দিয়ে প্রকাশ করছি, RC, R সাফিক্সে C, ক্যাটায়নের ব্যাসার্ধ। তো পরমাণু অপেক্ষা ক্যাটায়নের ব্যাসার্ধ সবসময় কম, মানে R মানে পরমাণুর ব্যাসার্ধকে R ধরেছি, R > RC। এর কারণটা কি না, পরমাণু থেকে ইলেকট্রন বেরিয়ে যাওয়ার অর্থ হচ্ছে, পরমাণু থেকে ইলেকট্রন বেরিয়ে যাওয়ার অর্থ হচ্ছে এক, নিউক্লিয়ার চার্জ বৃদ্ধি পায়, নিউক্লিয়ার চার্জ বৃদ্ধি পায়। নাম্বার 2, যে পরমাণু থেকে যখন ক্যাটায়ন উৎপন্ন হয় তখন আমরা দেখব যে পরমাণুর সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন বেরিয়ে গিয়ে ক্যাটায়নটা উৎপন্ন হয়। তার মানে কক্ষ সংখ্যার হ্রাস ঘটে, কক্ষ সংখ্যার হ্রাস ঘটে। এই দুটো কারণে নিউক্লিয়ার চার্জ বৃদ্ধি পাওয়ার অর্থ কি, প্রোটন এবং ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বল বৃদ্ধি পায়, তাই ব্যাসার্ধ হ্রাস পায়। এবং কক্ষ সংখ্যার হ্রাস এর অর্থ হচ্ছে নিউক্লিয়াস এবং বহিস্থ ইলেকট্রনের মধ্যে দূরত্ব কমে যায়, তাই ব্যাসার্ধ হ্রাস পায়। এই জন্য RC অলওয়েজ
লেস দেন আর। আর সি অর্থাৎ ক্যাটায়নের ব্যাসার্ধ আর সি হ্রাস পায়। অ্যানায়নের ক্ষেত্রে আমরা কি দেখব? অ্যানায়নের ব্যাসার্ধ, অ্যানায়নের ব্যাসার্ধ, অ্যানায়নের ব্যাসার্ধকে আমরা ধরে নিচ্ছি আর সাফিক্সে এ। পরমাণুর থেকে অ্যানায়নের ব্যাসার্ধ সব সময় বেশি, আর এ গ্রেটার দেন আর। না অ্যানায়ন কিভাবে তৈরি হয়? না পরমাণুর বহিস্থ কক্ষে ইলেকট্রন যুক্ত হলে অ্যানায়ন গঠিত হয়। পরমাণুর বহিস্থ কক্ষে অ্যানায়ন যুক্ত হলে, অর্থাৎ অ্যানায়নের ক্ষেত্রে আমাদের দেখছি কক্ষ সংখ্যার হ্রাস বৃদ্ধি ঘটে না, কক্ষ সংখ্যা কিন্তু একই থাকে, কক্ষ সংখ্যা একই থাকে অ্যানায়নের ক্ষেত্রে। মানে ইলেকট্রন যে যুক্ত হচ্ছে এটা কিন্তু বহিস্থ কক্ষেই যুক্ত হয়, তার মানে কক্ষ সংখ্যা একই থাকে। তাহলে একই কক্ষে ইলেকট্রনের আধিক্য ঘটায় ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ হেতু কক্ষের কিছুটা বিস্তৃতি ঘটে, কক্ষের কিছুটা বিস্তৃতি ঘটে। এটা একটা কারণ। আর একটা কারণ হচ্ছে, দ্বিতীয় কারণ, যে অ্যানায়নের ক্ষেত্রে পরমাণু থেকে অ্যানায়ন উৎপন্ন হলেও পরমাণু এবং অ্যানায়নের প্রোটন সংখ্যা একই থাকে, কিন্তু অ্যানায়নের ইলেকট্রন সংখ্যা পরমাণুর থেকে বেশি। তাই এক্ষেত্রে কি হয় না ইলেকট্রন প্রতি নিউক্লিয়ার চার্জ Z/E, ইলেকট্রন প্রতি নিউক্লিয়ার চার্জ হ্রাস পায়। অ্যানায়নের বহিস্থ কক্ষে ইলেকট্রন যুক্ত হওয়ার ফলে Z/E অর্থাৎ ইলেকট্রন প্রতি নিউক্লিয়ার চার্জ হ্রাস পায়, তাই অ্যানায়নের ব্যাসার্ধ বৃদ্ধি পায়। এখন আইসোইলেকট্রনিক আয়নগুলোর ক্ষেত্রে, আইসোইলেকট্রনিক স্পেসিসগুলোর ক্ষেত্রে, যে আইসোইলেকট্রনিক স্পেসিস, আইসোইলেকট্রনিক স্পেসিস কাদের বলা হয়? না সমান সংখ্যক ইলেকট্রন যুক্ত পরমাণু, অ্যানায়ন ও ক্যাটায়ন, সমান সংখ্যক ইলেকট্রন যুক্ত পরমাণু, অ্যানায়ন ও ক্যাটায়ন, এদেরকে বলা হচ্ছে আইসো ইলেকট্রনিক স্পেসিস। যেমন 10টি ইলেকট্রন যুক্ত আইসো ইলেকট্রনিক স্পেসিস হলো নাইট্রাইড আয়ন N3-, O2-, ফ্লোরাইড আয়ন M-, নিয়ন Na+, Mg2+, এবং Al3+। এদের ব্যাসার্ধের ক্রম হচ্ছে, যে আমরা দেখলাম যে অ্যানায়নের ক্ষেত্রে যত নেগেটিভ চার্জ বেশি হবে ততই ব্যাসার্ধ বাড়বে, এবং ক্যাটায়নগুলোর ক্ষেত্রে যত পজিটিভ চার্জ বেশি তত ব্যাসার্ধ হ্রাস পাবে। তাহলে এদের ব্যাসার্ধের ক্রম যদি অনুক্রমে সাজায় Rn3- greater than RO2- greater than Rn- greater than R neon, greater than Rna+, greater than Rmg2+, এবং greater than Al3+। ঠিক একইভাবে 18টি ইলেকট্রন যুক্ত আইসো ইলেকট্রনিক স্পেসিস
এগুলো তোমরা নিজেরা সাজাবে, যেমন K প্লাস Ca2 প্লাস, স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম Ti4 প্লাস, ভ্যানাডিয়াম V5 প্লাস, ক্রোমিয়াম Cr6 প্লাস, ম্যাঙ্গানিজ Mn7 প্লাস, আর্গন P3 মাইনাস, ফসফাইড আয়ন, সালফাইড আয়ন এবং ক্লোরাইড আয়ন। এই কনসেপ্টে করবে। এদের মধ্যে তাহলে P3 মাইনাস এটার ব্যাসার্ধ হবে সর্বোচ্চ এবং Mn7 প্লাস এটার ব্যাসার্ধ হবে সর্বনিম্ন। এইভাবে আমরা আইসো ইলেকট্রনিক স্পেসিসগুলোর ক্ষেত্রে ব্যাসার্ধের ক্রম আমরা এখানে সাজিয়ে নিই। এখন এক্ষেত্রে অনেক সময় প্রশ্ন আসে যে ধরা যাক উদাহরণ একটা, যে K প্লাস এবং Cl মাইনাস, K প্লাস এবং Cl মাইনাস, K প্লাস এবং Cl মাইনাস, এরা কি আইসো ইলেকট্রনিক, অর্থাৎ এদের ইলেকট্রন সংখ্যা একই, মানে এদের ইলেকট্রন বিন্যাস একই। ইলেকট্রন বিন্যাস একই হলেও এদের ব্যাসার্ধ কিন্তু একই নয়, বিন্যাস একই। এদের ব্যাসার্ধ কি সমান, এরকম প্রশ্ন আছে। ব্যাসার্ধ কি সমান, ব্যাখ্যা করো। না, এক্ষেত্রে এই ধরনের কোশ্চেন গুলোর অ্যানসার করার জন্য আমরা Z/E সার্চ করব। Z/E, Z/E অর্থাৎ এই যে একটু আগেই বললাম ইলেকট্রন প্রতি নিউক্লিয়ার চার্জ, ইলেকট্রন প্রতি নিউক্লিয়ার চার্জ। ইলেকট্রন প্রতি নিউক্লিয়ার চার্জ, এই Z/E এর সঙ্গে ব্যাসার্ধের সম্পর্ক হচ্ছে ব্যস্তানা। Z/E ভেরি যায় 1/r, অর্থাৎ Z/E যত বাড়বে তত ব্যাসার্ধ কমবে। তো K প্লাস এবং Cl মাইনাস এর ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস একই হলেও Z/E এর মান কিন্তু আলাদা হবে। যেমন K প্লাসের ক্ষেত্রে Z/E কত, Z মানে পরমাণু ক্রমাঙ্ক, মানে 19/18। Cl মাইনাসের ক্ষেত্রে Z/E কত, 17/18। অর্থাৎ দেখতে পাচ্ছি এটা লেস দেন 1, এটা কিন্তু গ্রেটার দেন 1। তাহলে যেহেতু K প্লাসের ক্ষেত্রে Z/E এর মান বেশি, তাই K প্লাসের ব্যাসার্ধ কম, এই কারণে Cl মাইনাস গ্রেটার দেন K প্লাস। Z/E এর মানটা বেশি হলে, অর্থাৎ যে ইলেকট্রন প্রতি নিউক্লিয়ার চার্জ বেশি হলে কি হয়, নিউক্লিয়াস এবং বহিস্থ ইলেকট্রনের প্রতি আকর্ষণ বল বেশি, অর্থাৎ বহিস্থ কক্ষ নিউক্লিয়াসের কিছুটা কাছে চলে আসে, তাই ব্যাসার্ধ আসে। নাম্বার 3, ধাতব ও অধাতব ধর্ম। ধাতব ও অধাতব ধর্ম। না, ধাতব ধর্ম বলতে ইলেকট্রোপজিটিভ ধর্মকে বোঝায় এবং অধাতব ধর্ম বলতে ইলেকট্রোনেগেটিভ ধর্মকে বোঝায়। তাহলে ধাতব ধর্ম এবং অধাতব ধর্ম, ধাতব ও অধাতব ধর্ম, অধাতব ধর্ম। মেটালিক এন্ড নন মেটালিক প্রপার্টিজ বা ক্যারেক্টার। না, ধাতব ধর্ম কথার অর্থ হচ্ছে ইলেকট্রো পজিটিভ, মানে তড়িৎ ধনাত্মক ধর্ম, তড়িৎ ধনাত্মক ধর্ম। আর অধাতব ধর্ম এর অর্থ হচ্ছে তড়িৎ
ঋণাত্মক, তড়িৎ ঋণাত্মক। তড়িৎ ধনাত্মক ধর্ম বলতে না ইলেকট্রন বর্জন করে ক্যাটায়ন গঠনের প্রবণতাকে বোঝায়, এবং তড়িৎ ঋণাত্মক ধর্ম বলতে ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন গঠনের প্রবণতাকে বোঝায়। তাহলে পর্যায় বরাবর এদের পরিবর্তনটা কি হবে না পর্যায় বরাবর ধাতব ধর্ম, এই যে পর্যায় বরাবর ধাতব ধর্ম, এদিকটা পর্যায় অনুভূমিক সারিগুলো, এবং এই দিকটা হচ্ছে শ্রেণী, এদিকটা পর্যায়, এদিকটা হচ্ছে শ্রেণী। ধাতব ধর্ম কি হবে না আমরা দেখছি যেহেতু পরমাণু পর্যায় বরাবর ব্যাসার্ধ হ্রাস পায়, মানে ইলেকট্রনের প্রতি আকর্ষণ ক্ষমতা বৃদ্ধি পায়, অর্থাৎ তড়িৎ ধনাত্মক ধর্ম হ্রাস পাবে, তাই ধাতব ধর্ম হ্রাস পায় এবং শ্রেণী বরাবর বৃদ্ধি পায়। অধাতব ধর্ম উল্টো হবে, অধাতব ধর্ম এর ঠিক এটা বৃদ্ধি, শ্রেণী বরাবর হ্রাস। এখন আসছে জারণ বিজারণ ধর্ম। জারণ বিজারণ ধর্ম, অক্সিডাইজিং রিডিউসিং প্রপার্টিজ। জারণ বিজারণ ধর্ম নাম্বার 4, জারণ বিজারণ ধর্ম। অক্সিডাইজিং রিডিউসিং প্রপার্টিজ। জারণ ধর্ম বলতে জারণ ধর্ম অর্থাৎ জারণ ধর্ম বলতে জারক দ্রব্য বোঝায়। জারণ ধর্ম বা বলছি জারক দ্রব্য, জারক দ্রব্য অর্থাৎ ইলেকট্রন 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 গ্রহীতা। বিজারণ ধর্ম কথার অর্থ হচ্ছে বিজারণ ধর্ম হলো বিজারক দ্রব্য অর্থাৎ ইলেকট্রন দাতা, ইলেকট্রন দাতা। জারণ ধর্ম মানে যে অক্সিডাইজিং এজেন্ট অর্থাৎ ইলেকট্রন অ্যাকসেপ্টার, বিজারণ ধর্ম অর্থাৎ রিডিউসিং এজেন্ট মানে ইলেকট্রন ডোনার। অর্থাৎ পর্যায় সারণীতে পর্যায় বরাবর অগ্রসর হলে যেহেতু মৌলগুলির ইলেকট্রন গ্রহণ ক্ষমতা বাড়ে, তাই জারণ ধর্ম ক্রমশ বৃদ্ধি পাবে এবং বিজারণ ধর্ম ক্রমশ হ্রাস পাবে। তাহলে পর্যায় বরাবর আমাদের জারণ ধর্ম কি হবে ক্রমশ বৃদ্ধি পাবে। পর্যায় বরাবর এই যে জারণ ধর্ম ক্রমশ বাড়বে এবং শ্রেণী বরাবর জারণ ধর্ম বৃদ্ধি পায়, শ্রেণী বরাবর হ্রাস পায়। বিজারণ ধর্ম পর্যায় বরাবর কি হবে উল্টো, বিজারণ ধর্ম শ্রেণী বরাবর বাড়ে, পর্যায় বরাবর পর্যায় এবং তাহলে এই হলো জারণ ধর্ম এবং বিজারণ ধর্ম। তাহলে এটিও আমাদের পর্যায় ভিত্তিক ধর্ম হয়ে গেল। সুতরাং যেহেতু এই যে পর্যায় বরাবর জারণ ধর্ম বাড়ে, তাহলে আমাদের এখানে এই যে দ্বিতীয় পর্যায়ের বাম দিক থেকে দ্বিতীয় পর্যায়ে বাম দিক থেকে যত ডান দিকে আমরা অগ্রসর হব, জারণ ধর্ম বাড়তে বাড়তে কি হবে, এখানে গিয়ে এই যে ফ্লোরিনের জারণ ধর্ম কি হবে সর্বোচ্চ হবে, কারণ এরপরে তো নিষ্ক্রিয় মৌল। আবার শ্রেণী বরাবর কি হচ্ছে ক্রমশ বিজারণ ধর্ম ক্রমশ বাড়ে। তাহলে 1 এর শ্রেণীতে যে নিচের যে মৌলটি আছে অর্থাৎ এখানে সিজিয়াম এবং তার নিচে ফ্রান্সিয়াম, আমরা দেখেছি সিজিয়াম বা ফ্রান্সিয়ামের ধর্ম সব ক্ষেত্রেই একই। তাহলে
সিজিয়াম হবে তীব্র বিজারক দ্রব্য, মানে সিজিয়াম বা ফ্রান্সিয়াম তীব্র বিজারক দ্রব্য, আর ফ্লোরিন হচ্ছে তীব্র জারক দ্রব্য। ধাতব ধর্ম এবং অধাতব ধর্মের সঙ্গে এদের সম্পর্ক কি না, ধাতব ধর্ম যত বেশি হবে তত কি হবে, ইলেকট্রন দান করার প্রবণতা তত বাড়বে। অর্থাৎ সিজিয়ামের এটি যেহেতু তীব্র বিজারক দ্রব্য তাই ধাতব ধর্ম সব থেকে বেশি। জারক দ্রব্যের সঙ্গে এর সম্পর্ক কি না, এর অধাতব ধর্ম সব থেকে বেশি, অধাতব ধর্ম সর্বোচ্চ। শর্ট কোশ্চেনের জন্য এগুলো লাগতে পারে। তীব্র জারক দ্রব্য হচ্ছে ফ্লোরিন, তীব্র বিজারক দ্রব্য হচ্ছে সিজিয়াম। অ্যাটমিক ভলিউম, পারমাণবিক আয়তন। তাহলে নাম্বার 5 পারমাণবিক আয়তন। পারমাণবিক আয়তন, অ্যাটমিক ভলিউম। কোন মৌলের, কঠিন মৌলের 1 গ্রাম পরমাণুর, কোন কঠিন মৌলের 1 গ্রাম পরমাণু ওই মৌলের গলনাঙ্কে যে আয়তন দখল করে তাকে ওই মৌলের পারমাণবিক আয়তন বলা হয়। অর্থাৎ পারমাণবিক আয়তন ইকুয়াল টু গ্রাম পারমাণবিক ভর। পারমাণবিক আয়তন সমান গ্রাম পারমাণবিক ভর বাই ঘনত্ব, গ্রাম পারমাণবিক ভর বাই ঘনত্ব। পারমাণবিক আয়তন যদি সিসি মানে সেমি কিউবে হয়, গ্রাম পারমাণবিক ভর মানে এটা গ্রাম, আর ঘনত্ব হচ্ছে কি গ্রাম পার সেমি কিউব। সেই কারণে পারমাণবিক আয়তন, অর্থাৎ পারমাণবিক আয়তন বলতে আমরা কি বুঝি না, কোন মৌলের 1 গ্রাম পরমাণুর আয়তনকে বোঝায়, 1 গ্রাম পরমাণুর আয়তন। আবার 1 গ্রাম পরমাণু বলতে কি অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু, অর্থাৎ 6.023 into 10 to the power 23 সংখ্যক পরমাণুর আয়তনকে বোঝায়। তো এটিও একটি পর্যায়বৃত্তি ধর্ম। বিজ্ঞানী লোথার মেয়ার প্রথম লক্ষ্য করেছিলেন যে পারমাণবিক গুরুত্ব বৃদ্ধির সঙ্গে পারমাণবিক আয়তন পর্যায়ক্রমে আবর্তিত। তাই তিনি মৌলগুলির পারমাণবিক গুরুত্বকে x অক্ষ বরাবর এবং পারমাণবিক আয়তনকে y অক্ষ বরাবর প্লট করে পারমাণবিক আয়তন বনাম পারমাণবিক গুরুত্বের একটি লেখচিত্র অঙ্কন করেন। এই লেখচিত্রটি একটি সপ্তশীর্ষ তরঙ্গের মতো। এই লেখচিত্রটি একটি সপ্তশীর্ষ তরঙ্গের মতো, যে পারমাণবিক আয়তন বনাম পারমাণবিক গুরুত্ব, পারমাণবিক গুরুত্ব। গুরুত্বের লেখচিত্র। এই লেখচিত্রটা তোমরা এইখানে পেয়ে যাচ্ছ, এইখানটাতে লেখচিত্রটা পেয়ে যাবে। এই অংশে লেখচিত্রটা পেয়ে যাচ্ছে। তো এই লেখচিত্রে লোথার মেয়ারের যে লেখচিত্র,
লোথার মেয়ারের লেখচিত্র এর আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী লোথার মেয়ার। এই লোথার মেয়ারের লেখচিত্রের বৈশিষ্ট্যগুলো আমাদের পড়তে হবে। বৈশিষ্ট্য না, এই লেখচিত্রটি নাম্বার 1, এই লেখচিত্রটি একটি সপ্তশীর্ষ তরঙ্গের মতো। লেখচিত্রটি একটি সপ্তশীর্ষ তরঙ্গের মতো। নাম্বার 2, এই তরঙ্গের প্রত্যেকটি তরঙ্গের ঊর্ধ্বাভিমুখী দিকে, তরঙ্গের ঊর্ধ্বাভিমুখী দিকে, অর্থাৎ তরঙ্গটা যেদিক থেকে উঠছে ঊর্ধ্বাভিমুখী দিকে তীব্র তড়িৎ ঋণাত্মক মৌলগুলো থাকে, মানে যেমন F, Cl, Br, I এই মৌলগুলো অবস্থান করে। তরঙ্গের নিম্নাভিমুখী দিকে, তরঙ্গের নিম্নাভিমুখী দিকে তীব্র তড়িৎ ধনাত্মক অর্থাৎ ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলি বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম এই মৌলগুলো অবস্থান করে। নাম্বার 4, প্রত্যেকটি তরঙ্গের শীর্ষে, প্রত্যেকটি তরঙ্গের শীর্ষে ক্ষার ধাতুগুলি, তরঙ্গের শীর্ষে ক্ষার ধাতুগুলি মানে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এই মৌলগুলির অবস্থান। এবং এই লোথার মেয়ারের লেখচিত্রে আমরা দেখতে পাচ্ছি যে সদৃশ স্থানাধিকারী মৌলগুলো পর্যায় সারণীতে একই শ্রেণীতে অবস্থান করে। যেমন এই যে ঊর্ধ্বাভিমুখী দিকে যে মৌলগুলো আছে পর্যায় সারণী 7A শ্রেণীতে, নিম্নাভিমুখী দিকে যে মৌলগুলি আছে এগুলো পর্যায় সারণী 2A শ্রেণীতে, এবং শীর্ষে যেগুলো আছে এগুলো হচ্ছে 1A শ্রেণীতে অবস্থান। নাম্বার 5 হচ্ছে প্রত্যেকটি তরঙ্গের নিচের দিকে ভারী এবং সন্ধিগত ধাতুগুলো অবস্থান করে। প্রত্যেকটি তরঙ্গের নিচের দিকে ভারী এবং সন্ধিগত ধাতুগুলো অবস্থান করে। এই 5টি হচ্ছে মানে তরঙ্গের নিচের দিকে ভারী সন্ধিগত ধাতুগুলো অবস্থান করে, সন্ধিগত ধাতু অবস্থান করে। এইগুলো হচ্ছে আমাদের লোথার মেয়ারের লেখচিত্রের বৈশিষ্ট্য। এবং এটিও একটি পর্যায়ভিত্তিক ধর্ম। কেন না, আমরা দেখব প্রত্যেকটি পর্যায়ে, প্রত্যেক পর্যায়ে একটি নির্দিষ্ট মৌল পর্যন্ত পারমাণবিক আয়তন, যেমন দ্বিতীয় পর্যায়ের ক্ষেত্রে লিথিয়াম থেকে কার্বন পর্যন্ত পারমাণবিক আয়তন ক্রমশ হ্রাস পায়, পারমাণবিক আয়তন ক্রমশ হ্রাস পায়, তারপর কিন্তু দ্রুত হারে বাড়ছে। কার্বনের পর থেকে অর্থাৎ নাইট্রোজেন থেকে অক্সিজেন, ফ্লোরিন এটা কিন্তু দ্রুত বাড়তে থাকে। তাহলে প্রত্যেকটি পর্যায়ের একটি নির্দিষ্ট শ্রেণী পর্যন্ত পারমাণবিক গুরুত্ব বৃদ্ধির সঙ্গে পারমাণবিক আয়তন ক্রমশ কমতে থাকে, তারপর বাড়তে থাকে। লিথিয়াম থেকে কার্বন পর্যন্ত এগুলো কঠিন মৌল, তাই পারমাণবিক আয়তন কমতে থাকে। কারণ আমরা দেখেছি পারমাণবিক আয়তন ইকুয়াল টু কি গ্রাম পারমাণবিক ভর বাই ঘনত্ব। নাইট্রোজেন থেকে বাড়ে কেন না, এগুলো যেহেতু গ্যাসীয় মৌল, গ্যাসীয় মৌলের ঘনত্ব খুব কম, তাই এদের পারমাণবিক আয়তন ক্রমশ বাড়তে থাকে।